আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি ভিজবো, তোরা যা। কি বলছিস আরু? জ্বর আসবে। ঔষধ খেয়ে নিলেই চলবে। সামিরা কিছু বলতে যায়, কিন্তু আকাশ যেন তার এখন সীমা ছাড়িয়ে প্রবল বৃষ্টির বাধা ভেঙে দিয়েছে। শ শব্দে বৃষ্টি পড়ছে। প্রেমা 1 মিনিটও না দাঁড়িয়ে সামিরার হাত ধরে একটু দৌড়ে সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে বলল, থাক, ও একটু মন ফ্রেশ করুক, ঠিক হয়ে যাবে। কিন্তু আরু তো অসুস্থ হয়ে পড়বে। সামান্য তো কিচ্ছু হবে না, তাছাড়া বৃষ্টি ভিজলে মনটাও ভালো থাকে। সামিরা কথা বাড়ালো না, আরিয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ছেলে কি কালকে দেখতে আসবে? সামিরা প্রেমার কথাটা প্রথমে না বুঝলেও একটু ব্যবধান মুহূর্তে বুঝে গেল আরিয়ার কথা যে বলছে। চাচা তো তাই বলল। আমার মনে হয় চাচা ঠিক সিদ্ধান্তই নিয়েছে। সিদ্ধান্ত সঠিক হলেও আমার মনে হচ্ছে এসব শুধু শুধু সময় নষ্ট করছে বাবা। কেন? তোর এমন কেন মনে হচ্ছে? আফরান ভাইয়াকে চিনিস তুই? আমি ভালো করে চিনি, দেখে নিস। আমার মনে হচ্ছে ভাইয়া ইচ্ছে করেই সকালে এসব বলেছে, কিন্তু কেন সেটা বলতে পারবো না। সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে প্রেমা সামিরা পেছনে তাকায়। আফরানকে দেখে একবার ঢোক গেলে আফরান কিছু না বলে পাশ কেটে সামনে আসে। সামিরা প্রেমা সেখান থেকে দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারায়, দ্রুত পায়ে জায়গা ছাড়ে। নিশ্চয়ই আফরানের সামনে তারা এভাবে কলা গাছের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের ঝগড়া কিংবা প্রেম দেখবে না। আরিয়া এখনো আফরানকে দেখেনি, পরনের সাদা রাউন্ড জামাটাই ছিল, ওড়না গলায় ঝুলানো, চুলগুলো ছেড়ে দেওয়া, বৃষ্টিতে ভেজার কারণে জামাটা শরীরে লেপ্টে আছে। আফরান ফোনেই ফলো করে যাচ্ছে সারাদিন এই মেয়েকে। আজ অফিসে তো যাওয়াই হয়নি, তানভীরকে বলেছে সামলে নিতে সবটা। সারাদিন রুমে বসে বসে ফোনে এই মেয়েকে দেখেছে কি কি পাগলামো করতে পারে। আফরান এখানে আসতো না, বাধ্য হয়ে এসেছে এক প্রকার। বৃষ্টিতে ভিজলে এই মেয়ের যে জ্বর উঠবে এই মেয়ে কি জানে না? তাহলে কেন এখনো ফিরলো না? দুদিনেই এত সুখ পালন করছে, আর আমাকে যে 3টা বছর করিয়েছে এই মেয়েটার হিসাব করেছে? তখন তো এই সব কিছুই ভাবেনি। এই মেয়ে নিজের মতো চলেছে, যা ইচ্ছা করেছে। কখনো একটু মনে করেছে? করেনি তো। তবে সে কেন চেষ্টা করেও পারছে না? আফরান গম্ভীর কণ্ঠে বলল, ওখান থেকে আসবি নাকি মার খাবি? আফরানের গলা শুনে আরিয়া ভয় পেয়ে কেঁপে উঠে ঘুরে তাকায়। বৃষ্টির পানিতে চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। আরিয়াকে এতটা স্পষ্ট ও অবলোকন করা যাচ্ছে না দূর থেকে। আফরান একটু চেঁচিয়ে রুক্ষ কণ্ঠে বলল, মার খাওয়ার ইচ্ছে হয়েছে আবার তোর? ভালো ছেলে, এক্ষুনি চলে আয়। আরিয়া কিছু বলল না, তবে একটু ভয় পেল মনে হয়। কি বললাম শুনিসনি? 5 সেকেন্ডের মধ্যে ওখান থেকে আসবি, নয়তো আমাকে যদি এখানে যেতে হয় তবে কি হবে ভাবতে পারছিস না আরু? আরিয়া তবুও কথা বলল না, শুধু চোখ দুটো একটু কিঞ্চিত ছোট করে এক দৃষ্টে তাকিয়ে রইল। আরিয়ার হেলদোল না পেয়ে আফরানের যে রাগ উঠেছে সেটা স্পষ্ট বোঝা না গেলেও কপালের ফুলে ওঠা নীলচে আকারের রগগুলোই জানান দিচ্ছে এই মেয়ে কখনো তার বাধ্য হবে না, কখনো না। কথার মূল্যই দিতে জানে না এই মেয়ে। শুধু শরীর খারাপ করুক একটু, তারপর ওটাকে এমন হাল বানাবো কখনো ভুলবে না। ভালোভাবে বললে তো শুনবে না এই মেয়ে। কথাগুলো ভেবে আফরান আর 1 সেকেন্ডও দাঁড়িয়ে না থেকে দ্রুত পায়ে আরিয়ার কাছে যেতে লাগলো। আরিয়া এখনো এভাবেই দাঁড়িয়ে আছে, তবে নিজের ভেতরে এক আকাশ সমান অভিযোগের পাহাড় বানিয়েছে। মুখের দিকে তাকালেই উপলব্ধি করা যায়। আফরান আরিয়ার সামনে দাঁড়িয়ে ডান হাতটা খিচে ধরে চাপা স্বরে বলল, কথা বুঝিস না নাকি? শরীরের যদি আর একটু কিছু হয় তবে এই শরীর যেটুকু থাকবে ওটাকেও নিঃশেষ করে দেব, বুঝলি? কথাটা শেষ করে আফরান আরিয়াকে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু আরিয়া জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকে শক্ত হয়ে। আফরান জিভ দিয়ে ডান গালে ঠেসে ধরে তাচ্ছিলের হাসি হেসে আরিয়ার দিকে তাকিয়ে বলল, সোজা কথা মাথায় ঢুকে না তাই না? দুটো থাপ্পড় গালে পড়লেই ঠিক হয়ে যাবে। কথাটা বলে আরিয়ার হাত ছেড়ে থাপ্পড় বসাতে চায়, কিন্তু হাত উপরে উঠতেই ভেতরটা ছ্যাদ করে ওঠে, কলিজা কেঁপে ওঠে। আরিয়ার চোখের জলের সাথে বৃষ্টি মিক্সড হয়ে যাওয়ায় বিষয়টা লক্ষ্য করে।
চোখ দুটো একটু লাল হয়ে আছে, চেহারায় আক্রমণাত্মক ব্যাপারে আক্ষেপের ছাপ জমে আফরানের। এতটা মায়া হয়নি, তবে আজ হঠাৎ কেন হৃৎপিণ্ডটা জ্বলছে, মনে হচ্ছে খসে পড়ছে ভেতরের সবটা। সঙ্গে সঙ্গে হাত নামিয়ে আরিয়ার দুবাহুতে হাত রেখে উদ্গ্রীব কণ্ঠে বলতে লাগলো, এই কি হয়েছে তোর? আরিয়া আফরানের চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই বুঝি ঠোঁট উল্টে কেঁদে ফেলবে এক্ষুনি। যেটার তাপমাত্রা আফরানের সহ্য হবার নয়, সেটা আফরান ভালোভাবেই বুঝতে পারছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে দু হাতে আরিয়াকে এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আফরানের এক হাত মাথায়, অন্য হাত পিঠে জড়িয়ে আছে আরিয়াকে। আফরানের বুক কাঁপছে। এমন কেন হচ্ছে তার জানা নেই, তবে এই মুহূর্তে আরুকে এভাবে একদম সহ্য করতে পারছে না, এটুকুই জানে শুধু। কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? আরিয়াও সঙ্গে সঙ্গে দু হাতে আফরানের পিঠ জড়িয়ে ধরে শক্ত করে, ভেতরের সবটা কষ্ট উগরে ফেলে। এবার আওয়াজ করে ঠোঁট ভেঙে কাঁদতে লাগলো। আফরানের কোথাও একটা ভীষণ ব্যথার ছাপ অনুভব করলো। এভাবে কাঁদছিস কেন? আমাকে কি এভাবেই পুড়িয়ে জ্বালিয়ে একদম ছিন্ন করে ফেলতে চাচ্ছিস নাকি? আজব তো। আরিয়ার মুখে তবুও কথা নেই, শুধু কান্নার আওয়াজ। আফরান এবার ধমকিয়ে বলল, থাকবি নাকি ছাদ থেকে ফেলে দিব সেটা বল। আর একবার আওয়াজ পাই শুধু, এখান থেকেই একদম ছুঁড়ে মারবো নিচে। চিনিস আমাকে? আরিয়া তবুও কোনো কথা নেই মুখে, বরং এ কথা বলার পর আরো শক্ত করে আফরানের পিঠ জড়িয়ে ধরে। আফরানের এবার রাগ হচ্ছে, এই মেয়ে কেন বুঝছে না তাকে? তার ভেতরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আজ এত মায়া হচ্ছে কেন এই ন্যাকা মেয়েটার উপরে? আফরান এবার বুক থেকে আরিয়াকে সরিয়ে সামনে আনে। আরিয়া এখনো হেঁচকি তুলে কেঁদেই যাচ্ছে নিচের দিকে তাকিয়ে। আফরান এবার একটু জোরে ধমকিয়ে বলল, চুপ, একদম চুপ। আর একটু আওয়াজ করলে কি করব তো? এটুকু বলতেই ছাদের দরজার কাছ থেকে আওয়াজ আসলো, হয়তো কেউ আসছে উপরে। আফরান সেদিকে এক পলক তাকিয়ে আচমকাই আরিয়ার ডান হাতটা ধরে চট করে নিজের পেছনে নিয়ে আসলো। আরিয়া ঠিক বুঝলো না, তবে সামনে আসতে চাইলো, কিন্তু আফরান দু হাতে পেছনে আরিয়াকে শক্ত করে ধরে আছে, যার কারণে আরিয়া আসতেও পারছে না। তুই এখানে কি করছিস? আমি সত্যিই দেখেছি তো, আফরান চৌধুরীও আজকাল বৃষ্টি পছন্দ। আয়ুষ দরজার সামনে দাঁড়িয়ে আফরানকে এমনভাবে দেখেই মজা করে প্রশ্ন তুলল। আফরান শুধু কপাল কুঁচকে তাকিয়ে আছে। শরীরে কালো শার্ট ভিজে, পুরো বডি স্পষ্ট। শার্টের উপরের বোতামটা খোলা, বেশ আকর্ষণীয় লাগছে। এমনভাবে কখনো আফরানকে দেখেনি আয়ুষ। আফরানের শরীরের পেছনে পাতলা, শুকনো, স্লিম শরীরের আরিয়াকে দেখার কোনো চান্স নেই, তবে অল্প স্বল্প হাতের কিছু অংশ আর নিচ থেকে একটু সালোয়ার দৃশ্যমান। ভাই, আমার প্রচণ্ড হট, সেটা আজ চোখে পড়ল। কিন্তু তোর পিছনে কে? যেটা করতে এসেছিস সেটা করে ফার্স্ট জায়গা ছাড়। আয়ুষ একটু তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তাকিয়ে মুচকি হেসে বলল, ওহ ভাই, আমার রোমান্স করছে বৃষ্টিতে ভিজে, সেটা বললেই হয়। কিন্তু তুই এত রোমান্টিক কবে থেকে হলি রে, সেটা বলবি? আফরানের মোটেও পছন্দ হচ্ছে না কেউ তাকে নিয়ে তার অভ্যাস নিয়ে কথা তুলছে, কিন্তু বউয়ের জন্য এটুকু সহ্য করাই যায়, তাই চুপ থাকলো। তোকে বললাম জায়গা ছাড়তে। ভাই, আমার লজ্জা পাচ্ছে নাকি? আমি তো জানতাম মেয়েরা লজ্জা পায়, এখন তো দেখছি। আফরান গম্ভীর গলায় বলল, একদম রাগানোর চেষ্টা করবি না। আয়ুষ দুহাত সামনে এনে ইশারা করে স্থির থাকতে বুঝিয়ে বলল, ওকে ওকে, আমি বুঝেছি। আসলে সামিরাকে তখন আসতে দেখেছিলাম ছাদে, আর ফিরতে দেখিনি, তাই এসেছিলাম। অন্য কারো বউ নিয়ে? এটুকু বলতে আয়ুষ বলল, সব সময় বেশি না বললে হয় না? আমি বুঝে গেছি ওরা নিচেই আছে, যাচ্ছি আমি। কথাটা বলে আয়ুষ নিচে নামতে নামতে এবার শব্দ করে হাসতে হাসতে একটু জোরে বলতে লাগলো, ভাই, চালিয়ে যা তোর ছেলেকে, আমার মেয়ের জন্য বরাদ্দ করে রাখলাম, শুনেছিস? সো ফাস্ট। আফরান কপাল কুঁচকায়। এতে সময় অসময় নেই কিছু।
কথাটা ফিসফিস করে বলেই আরিয়াকে ছেড়ে দেয়। আরিয়া ছাড়া পেয়ে আফরানের শক্ত হাতের স্পর্শ জায়গাগুলোতে ঘষতে লাগলো। আফরান আরিয়ার দিকে ফিরে বলল, ব্যথা পেয়েছো? আরিয়া চুপচাপ দেখে দেখে হালকাভাবে স্লাইড করে যাচ্ছে। আফরান আকস্মিক আরিয়াকে দুই হাতে কোলে তুলে নিয়ে সামনের দিকে হাঁটা ধরে। আরিয়ার কাছে বিষয়টা ধোঁয়াশার মতো লাগলো, কিছুই বুঝলো না। না চাইতেও আফরানের গলা পেঁচিয়ে ধরে দু হাতে। সেকেন্ড কয়েক পরে নিজের অবস্থান বুঝে নামার জন্য ছটফট করে বলে, নামিয়ে দিন আমায়, কি করছেন? আফরান বিরক্ত হয়ে কপাল কুঁচকে আরিয়ার দিকে তাকাতেই আরিয়ার একদম শান্ত হয়ে রইল। লাস্ট সিঁড়ি অবধি পৌঁছে লাস্ট দিকে একবার চোখ বুলিয়ে আবার হাঁটা ধরল। আরিয়াকে নিজের রুমে নিয়ে ডিরেক্ট ওয়াশরুমে নামিয়ে দিয়ে বলল, আমি ড্রেস এনে দিচ্ছি, ওয়েট। তারপর কাভার থেকে এক সেট জামা নিয়ে আরিয়ার সামনে ধরে। সামিরা ফ্রেশ হয়ে মাত্র রুমে এসে খাটে বসে ভেজা চেহারা মুছতে লাগলো। আচ্ছা, আরিয়া ওপর থেকে এসেছে? ভাইয়া ওপরে কেন গিয়েছিল? আরুকে আবার কিছু নিয়ে মারবে না তো? একবার দেখে আসি গিয়ে। কথাটা বলেই খাট থেকে উঠে তোয়ালেটা পাশে রেখে লম্বা চুলগুলো হাত খোপা করতে করতে আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘ শ্বাস ফেলে ওড়নাটা খাটের ওপর থেকে হাতে নিয়ে পড়তে যাবে, তার আগেই দরজায় আওয়াজ পেয়ে তাকায়। অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটিকে এখানে হঠাৎ করে দেখে একটু ভয় পেয়ে এক কদম পিছিয়ে বলল, কখন আসলেন আপনি? আয়ুষ দরজাটা আটকিয়ে সামিরার দিকে আসতে আসতে বলল, ওয়াশরুমে কত ঘন্টা সময় খরচ করিস বলবি? তাহলে আর এতক্ষণ ওয়েট করতে হবে না। হোয়াট? কি সব বলছেন? আয়ুষ সামিরার কাছে এসে হাত থেকে ওড়না নিয়ে বলল, কানে সমস্যা আছে নাকি তোর? আয়ুষের হঠাৎ আগমনে সামিরা ওড়নাটা গায়ে জড়াতেই ভুলে গিয়েছিল। স্মরণে আসতেই দুহাত ক্রস করে আয়ুষকে পেছনে ফেলে ঘুরে যায়। কি করছেন? ওড়নাটা দিন। দরজা খুলেই ওড়না না জড়িয়ে কাজ করিস? মাথায় কি কিছু আছে নাকি নেই? সব সময় তো এমনই চলি, কিন্তু আপনি আজ এমনভাবে এসে পড়বেন আমি কি জানতাম নাকি? আমি কি আমার কথা বলেছি যে কেউ তো আসতে পারে, তাই না? মেয়েদের রুমে আসার আগে সবাই অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে, কিন্তু আপনি হয়তো ভুলে গিয়েছেন তাই। তুই কি বলতে চাচ্ছিস যে তোর রুমে আসতে হলে আমার অনুমতি নিতে হবে? লাইক সিরিয়াসলি? হাজবেন্ড তার ওয়াইফকে দেখার পরেও পারমিশন লাগবে? শেষের কথাটার জন্য সামিরা মোটেও প্রস্তুত ছিল না। উনি আবার কবে থেকে ওয়াইফ ভাবতে শুরু করেছেন। আয়ুষ পেছন থেকে ওড়নাটা সামিরার গলায় ঝুলিয়ে দিয়ে হঠাৎই সামিরার দু কাঁধে হাত রেখে আস্তে করে আয়নার দিকে ঘুরিয়ে সেখানেই চোখ রেখে সামিরার চঞ্চলতা জড়ানো মুখখানায় তাকিয়ে মৃদু হাসল। সামিরা ওপর থেকে তাকাতেই আয়নাতে তাকাতেই আয়ুষের চোখাচোখি হলো। চার দৃষ্টি একত্র হতেই সামিরা সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। আয়ুষ আবার হাসল। সামিরার শরীরে হালকা কম্পন সৃষ্টি হয়। কি করবে বুঝতে পারছে না। আয়ুষ এবার কাঁধ থেকে হাত সরিয়ে বলল, হয়েছে, এখন এদিকে তাকা। সামিরা এবার সামনেই ফিরছে না। কেন যেন আজ খুব লজ্জাপতি নামক জিনিসটা নিজের পাশে বসাতে চাচ্ছে, কিন্তু হঠাৎ এত লজ্জা কেন হচ্ছে তার সেটা জানা নেই। তবে এই মুহূর্তে আয়ুষের দিকে তাকাতে পারবে না, শুধু এটাই জানে। আয়ুষ সামিরার অবস্থা বুঝে ইচ্ছে করেই আর একটু লজ্জায় ফেলতে বলল, শুনেছি বউদের লজ্জা ভাঙাতে পারে একমাত্র হাজবেন্ডরাই। আমিও ভাবছি, বুঝলি, তোর লজ্জাটা একটু। কথাটা বলতেই সামিরা সঙ্গে সঙ্গে সামনে ফিরে আয়ুষের মুখের ওপর চেপে ধরে বলল, সব সময় আপনি এসব কথা বলেন কেন? ইচ্ছে করেই বলেন তাই না? দেখুন, আমি একটু ওপরে যাব, আপনার কথা শোনার এখন ইচ্ছে নেই। আর এসব কেমন কথা? আয়ুষ সামিরার হাতটা মুখ থেকে সরিয়ে দিয়ে বলল, ভেবেছিলাম তোর লজ্জা আছে, এখন দেখছি লজ্জা লটাও নেই তোর মাঝে। বাজে কথা বন্ধ করুন বলছি। ভুল বলেছি নাকি? না হলে মেয়ে হয়ে ছেলেদের শরীরে কিভাবে হাত দিস? আমি কার সাথে কি করলাম, কখন কি করলাম? আজব তো। এতটাই মাত্র আমার সাথে জোরে জোরে করছিলি। আপনার সাথে কথা বলেই লাভ নেই। কথাটা বলে ওনাটা ভালো করে গলায় জড়িয়ে বলল, আমি ওপরে যাচ্ছি, আপনি এখন যেতে পারেন।
আরও হয়তো এখনো ওপরেই আছে। ও, আরিয়ার জন্যই উপরে যাচ্ছিস? ওরা তো এখন রোমান্স করতে ব্যস্ত, তোর ওদের রোমান্স দেখতে আগ্রহী, এই কারণে যাচ্ছিস? জি, আপনার দেখছি একটুও বুদ্ধি। কথা শেষ করার আগেই আয়ুষ সামিরার কোমর জড়িয়ে ধরে চোখে চোখ রেখে বলতে লাগলো, সামুদায়িক, আমি সত্যিই সরি, ইচ্ছে করে তোকে আঘাত দিতে চাইনি। ট্রাস্ট মি, তোকে আমি কখন নিজের সবটা জুড়ে দিয়েছি নিজে সেটা বলতে পারবো না। তবে প্রথমে একটু রাগ ছিল, কিন্তু তোর প্রতি নয়, সেটা বিয়েটার প্রতি। কখন তোকে ভালো লাগতে শুরু করেছে আমি জানি না। এই মুহূর্তে শুধু ভালো লাগা নয় সামু, ভালোবাসি আমি আমার স্ত্রীকে, থাকতে চাই তার সাথে। তোর প্রতিটা মুহূর্তের আঘাতের শাস্তি হিসাবে আমাকে যা করতে বলবি বা যা কিছু শাস্তি দিবি সবটা মেনে নেব। একবার বল, শুধু এটার বিনিময়ে আমাকে মাফ করে দিবি? যত কঠিন হোক সেটা করব আমি। কথাগুলো একসাথে বলে আয়ুষ থামলো। চেহারায় আক্ষেপের ছাপে স্পষ্ট, অনুভূতির দোল খাচ্ছে হৃদয়, চোখে শীতলতায় ঘেরা। সামিরা যেন কোনো ঘোরের মধ্যে আছে, শুধু আয়ুষের দিকে পলকহীন তাকিয়ে রইল। এগুলো কি উনি বললেন নাকি ভুল শুনলাম? এটা ভাবছে। সামিরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়ুষ সামিরার ঠোঁটের উপর হালকা শুকনো চুমুর পরশ এঁকে দিয়ে কোমল কণ্ঠে বলল, সত্যি বললাম, আমাকে না বলে কেন চলে গিয়েছিলি? একবার বলতে পারতিস বুঝিয়ে, তাই না? যাওয়ার পর কতটা ডিপ্রেশন ছিলাম তোর ধারণা আছে? কখনো খোঁজ নিয়েছিস? অথচ বলেছিস তুই ভালোবাসিস আমায়। বলিসনি সেদিন আমি তোর প্রিয় মানুষ? কখন বললাম? সেদিন বাবা যখন অসুস্থ হয়েছিল এসেছিল, বলেছিলি প্রিয় মানুষের দেওয়া অল্প আঘাতগুলো অনেক মনে হয়েছে তোর কাছে। সামিরা নিশ্চুপ। আমি ভেবেছিলাম হঠাৎ বিয়েটা তুইও মানতে পারিসনি, কিন্তু আমি ভুল ছিলাম। যখন দেখলাম তুই বাড়ি থেকে সত্যি চলে গিয়েছিলি, বুঝে গিয়েছিলাম সবটা। তোর ভিতরে অপ্রত্যাশিত অনুভূতিগুলো আমার মতোই ছিল। সামিরা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু বলা হয়নি, অথচ সবকিছু নিজেই বুঝে নিয়েছে আয়ুষ। বিষয়টা সত্যি খুব বিস্মিত করার মতোই ছিল। আচ্ছা, উনি সত্য বলেছেন এগুলো? আয়ুষ সামিরার নীরবতা দেখে নিম্ন গলায় বলল, মিথ্যা নয় কিছু সামু, সত্যি বলছি। সামিরা যেন আরেকটু হতভম্ব হয়। কিছু তো বল, যে কোনো শাস্তি দে, মেনে নেব নির্ধায়। সামিরা এবার নিজেকে ভাবনা থেকে ফিরিয়ে এনে আয়ুষের চোখ থেকে ফিরিয়ে ছোটার জন্য কাচুমাচু করা শুরু করে দিল। শাস্তি দিয়ে নিজের কাছে নিবি, নয়তো এভাবেই থাকবো, ছাড়বো না। আমি বুঝে গিয়েছি দূরত্বটা দিয়ে সম্পর্ক ঠিক করা যাবে না, বাট আমি তোর সাথে সম্পর্কটা ঠিক করতে চাই। সামিরা কি বলবে তার জানা নেই। এই মুহূর্তে তার মুখ থেকে একটা শব্দও বের হবে না। এই লোকটা কি বুঝতে পারছে না? বল কি করতে হবে, তারপর ক্ষমা করবি। সামিরার হার্টবিটের আওয়াজ যেন বেড়েই চলেছে প্রতি মুহূর্তে। লোকটাকে কিভাবে বোঝাবে তার নিঃশ্বাস আটকে আসছে। সবটা যে হঠাৎ করেই নিতে পারছে না। আয়ুষ এদিকে ছাড়ছেই না। সব কথার এক কথা, সম্পর্ক স্বাভাবিক যতক্ষণ না হবে ততক্ষণ এভাবেই থাকবে। মিনিট কয়েক পর সামিরা ব্যর্থ হয়ে বলে উঠল, বলছি আমি, কিন্তু আগে ছাড়ুন। আগে বল, তারপর। আরে বুঝতেছেন না কেন আমাকে? কে বললো বুঝতেছি না? তোর হার্টবিট পুরো 100 হয়ে আছে। বেশ বুঝতেছি, পিওর ভার্জিন বউ পাইছি, এমন তো হবেই। যার শরীরে আমার ছোঁয়া প্রথমেই হয়েছে আর শেষটাও আমারই হবে। চুপ করবেন আপনি? তাহলে বল, শাস্তি কি নিব নাকি দিব? আজব তো, কি শাস্তি দেব আমি? প্রয়োজন নেই। তাহলে বল, প্রথমেই সব কিছু ভুলে যাবি? আরে আপনি এমন কেন? ছাড়ুন বলছি, যেতে দিন। তুই শাস্তি না দিলে কিন্তু আমি তোকে শাস্তি দিব। কোনটা চাস? সামিরা এখন কি শাস্তি দেবে? নিজের প্রিয় মানুষটি যখন নিজের সব অনুভূতি প্রকাশ করে ক্ষমা চায়, তার প্রতি কি আর অভিযোগ থাকে? থাকে না তো। কেন বুঝছে না উনি? বলছিস না কেন? নয়তো কিন্তু আমি শাস্তি দিব।
কথাটা মাথায় আছে? সামিরা কোনো কিছু না ভেবেই বলে দেয়। ঠিক আছে, আপনি শাস্তি দেবেন, এখন ছাড়ুন। আপনাকে আমি কোনো শাস্তি দিতে পারবো না। আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই। আয়ুষ মৃদু হেসে বলল। ভেবে বলছিস তো? এখানে ভাবার কি আছে, বলছি যখন সেটাই। আয়ুষ এবার সামিরাকে ছেড়ে দিয়ে বলে। ঠিক আছে, আমার শাস্তিটা আজ না হয় জমা রাখলাম নিজের কাছে, সময় মতো ঠিক দিয়ে দিব। আয়ুষের কথা শেষ হতে দেরি হলেও সামিরা রুম থেকে হাওয়া হতে দেরি লাগলো না। এক দৌড়ে দরজা খুলে বেরোয় আয়ুষ। সামিরার যাওয়ার দিকে তাকিয়ে স্মিত হাসে। আরিয়া শাওয়ার নিয়ে বের হয়ে চেঞ্জ করে একটু হালকা পরিপাটি হলো। তবে এই মুহূর্তে তার আগের থেকে হলেও মনটা হালকা হয়েছে, কিন্তু ওনার সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে হচ্ছে ভীষণ। কাল ছেলেপক্ষ আসবে চাচাজান বলল, কিন্তু এটা তো থামাতে হবে। আচ্ছা, সত্যি ওনার রাগ ভেঙেছে তো, নাকি কান্না থামানোর জন্য শুধু এমন করছিল যেমনটা সেদিন শুধু আমার জীবন বাঁচাতে সেখানে গিয়েছিল, অথচ আসার পর কথা বলেনি। কথাটা ভাবার মাঝে আকস্মিক কারো খাটে ওঠার শব্দ পেয়ে পেছনে তাকাবে, তখনই কেউ পেছন থেকে জড়িয়ে ধরে। আমি অকস্মাৎ ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠি। কে আপনি? বলেই আবার নিজের মুখ নিজেই চেপে ধরি, কারণ এই স্পর্শ আমার পরিচিত, খুব পরিচিত। একবার নয়, 1000 বার এই শরীরের ছোঁয়া লেগেছে আমার শরীরে। এই আরামপ্রিয় উষ্ণতা বক্ষের ঘ্রাণ কি ভোলা যায়? শতবার যেখানে লজ্জায় মুখ লুকিয়েছি, কিন্তু এগুলো ভাবার মধ্যেই আবার ভয় হলো নতুন কোনো শাস্তি না আবার দেয়। তখন এভাবে বলার পরেও বৃষ্টিতে ভেজার কারণে খোদা মালুম আফানের শরীরের গরম তাপ আরিয়ার শরীর স্পর্শ করে। এটা জ্বরের কারণে নয়, বৃষ্টিতে ভেজার পর সাধারণত শরীর হালকা গরম হয় সবারই। আরিয়ার পিঠ আফানের বক্ষ স্পর্শ করে মনে হয় শাওয়ারটা মাত্র সেরেই শার্টটা কোনোরকম পরে এসেছে, কারণ সবগুলো বাতামও এখনো লাগানো হয়নি। দুজনের নীরবতায় এভাবেই কিছুক্ষণ কাটে। আরিয়ার কাঁধে আফরান চিবুক রেখে চোখ বন্ধ করে আছে। আরিয়াও আফরানের বুকে এভাবেই পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সত্যি খুব প্রশান্তময় এই উপভোগ, এই স্থান বড়ই শান্তিপ্রিয়। নীরবতা কাটিয়ে আফরান কোমল কণ্ঠে বলল, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আরিয়া এবার চোখ খুলে আফরানের থেকে নিজেকে ছাড়িয়ে সামনে ফিরতে চাইল, কিন্তু আফরান এভাবেই শক্ত করে ধরে আছে, আরিয়াকে ফিরতে দিল না। আরিয়া বুঝলো আফরান এভাবেই থাকতে চাচ্ছে, তাই বাড়াবাড়ি করলো না। আফরান শান্ত গলায় বলল, খুব বেশি বকে দিয়েছি, অনেক কষ্ট পেয়েছো? আরিয়া কিছু বলল না। উত্তর দাও। আরিয়ার চোখে জল ছলছল করে ওঠে, কিন্তু স্থান পেরোয় না জল। কথা বলো। আরিয়া চোখ মুছে বলল, আপনি খুব বাজেভাবে সবার সামনে অপমান করেছেন, মিথ্যা বলেছেন। আফরান এবার আরিয়াকে ছেড়ে দিয়ে নিজের দিকে ফিরিয়ে কপাল কুঁচকিয়ে আলিয়ার গালে আলতোভাবে দুহাত রেখে বলল, তুমি আমার থেকে 3 বছর দূরে থেকেছো, যার প্রতিটা মুহূর্ত হিসেব করে দেখো, তোমার 2 দিনের থেকে কত 1000 গুণ বেশি হয়। আরিয়া এবার আফরানের চোখে চোখ রাখে। আরিয়ার গাল থেকে হাত সরিয়ে চোখ থেকে চোখ অন্যদিকে ফিরিয়ে বলল, এভাবে তাকাচ্ছ কেন? মিথ্যে বলেছি? দেখো, আমার থেকে দূরে গিয়ে তুমি মোটেও ঠিক করনি। যদি আমি পারতাম এই 3 বছরের প্রতিটা মুহূর্ত তোমাকেও বাজে ভাবে ফিরিয়ে দিতাম, কিন্তু পারবেন না, তাই তো? জানি আমি, কারণ আপনি আমায় ভালোবাসেন। আফরান এবার কপাল কুঁচকে গলা চেঞ্জ করে বলল, তোকে কে বলেছে আমি বলেছি ভালোবাসি? আর এসব আজগুবি ভালোবাসা বলতে কি বোঝাতে যাচ্ছিস? একদম মিথ্যা কথা বলবেন না। আপনি তাহলে বিয়ে করেছেন কেন? আফরান এবার আরিয়ার থেকে একটু দূরে সরে গিয়ে মৃদু হাসি ঠোঁটের কোণে লুকিয়ে নীরব গলায় বলল, ফালতু কথা ছাড়, তোকে আমি কেন বিয়ে করতে যাব? আফরানের মুখের রিয়াকশনের অবস্থা দেখে আরিয়ার বেশ মজার মনে হলো। ঠোঁট কামড়ে হাসি লুকানোর ব্যথা চেষ্টা নিয়ে বলল, তাহলে এমন করে আমার কাছে আসেন কেন বারবার? আফরান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কাছে আসার জন্য কি বিয়ে করা লাগে নাকি? আশ্চর্য। বলে ঠোঁটের এক সাইড একটু বাঁকালো। তার মানে কি আমি পরপুরুষের সাথে এমন ভাবে মেলামেশা করছি? আরিয়ার কথাটা শুনে
আফরানের মুড মুহূর্তেই চেঞ্জ হয়ে গেল। সঙ্গে সঙ্গে চোখ দুটি লাল হয়ে আসলো। ঘাড়টা একেবারে দুই দিকে ঘুরিয়ে চাপা স্বরে দাঁতে দাঁত চেপে আরিয়ার কাছে এসে বাগালে এক হাতে চেপে শক্ত হাতে ধরে বলতে লাগলো, মুডটা নষ্ট করিস না, নয়তো তোর জন্য ভালো হবে না। শুন, এই সম্পর্কের মাঝে, আই মিন ইউ অ্যান্ড মি, এই দুইটা শব্দের মাঝে ম্যারিড শব্দটা কিছুতেই বাধা হতে পারে না। বিয়ে করলেও তুই আমার, না করলেও তোকে আমার কাছেই থাকতে হবে, বুঝলি? কি বললাম? এই দুইটা শব্দ কোনো কিছুর জন্য আলাদা হতে পারে না। তৃতীয় কোনো কারণে যদি এটাকে আলাদা হতে হয়, তবে ওই তৃতীয় জিনিসটাকে আমি মানি না। আর পরপুরুষ শব্দটা আমি ছাড়া পৃথিবীর সব পুরুষের জন্য বসাবি, ওকে? কথাগুলো একটানা বলে থামলো আফরান। আরিয়া ভাবতে পারেনি এই হাসি মুখা সুন্দর মুহূর্তটা এভাবে নষ্ট হয়ে যাবে একটা কথার কারণে। সে তো এমনিতেই বলেছে। আফরানকে আবারও ভয়ানক মনে হচ্ছে, শরীরটা হালকা ঘামছে। আফরান আবারও বলতে শুরু করলো, পৃথিবীতে যতদিন আমি থাকবো ততদিন তোকেও থাকতে হবে, কিন্তু তুই নেই মানে পৃথিবীটাই ধ্বংসাত্মক হয়ে উঠবে। আরও মাথায় ঢুকিয়ে নে ভালোভাবে। নেক্সট টাইম আমার আর তোর মাঝে অন্য কিছু নিয়ে আসলে সেই জিনিসটাই মুছে দেব। এমন কোনো জিনিস নেই যেটার কারণে আমার আর তোর পথ চলা আটকে থাকবে। মাইন্ড ইট, লাস্ট বার বলে দিলাম। কথাগুলো বলে আরিয়ার গাল থেকে হাত সরালো। আরিয়ার শরীরের কাঁপুনি প্রতি মুহূর্তে বাড়ছে ভয়ের কারণে। এতক্ষণ আফরানের হাত আরিয়ার যেই গাল চেপে ধরেছিল, জায়গাটাতে পুরো 4টে আঙুল বসে গেছে, লাল হয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আফরান সেদিকে তোয়াক্কা না করে খাট থেকে নেমে পাশ থেকে এক গ্লাস পানি মুখে দিয়ে একটু পানি করে আরিয়ার দিকে ধরল। আরিয়া 1 সেকেন্ডও দেরি না করে আফরানের হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে এক শ্বাসে গিলল সবটা পানি। হাতের কম্পনের ফলে গ্লাসটা পর্যন্ত কাঁপছে। কিভাবে একটা মানুষ এতটা ওভার রিঅ্যাক্ট করতে পারে সামান্যতে? আফরান আরিয়ার হাত থেকে গ্লাসটা নিয়ে জায়গাতে রেখে ফার্স্ট এইড বক্সটার থেকে ছোট একটা পানি জাতীয় ওষুধ এনে একটু হাতে নিয়ে আবার আগের জায়গাতে এসে আরিয়ার পাশে বসে সেটা গালের ব্যথাতুর জায়গাতে স্লাইড করে লাগিয়ে দিতে লাগলো। আরিয়া একবার ঢোক গিলে এই সাইকোলগটার কাজ দেখছে শুধু। ওষুধ লাগানো শেষ করে আফরান বিরক্ত কণ্ঠ নিয়ে আরিয়াকে বলল, শুধু শুধু কেন মাথা গরম করে দিস? আরিয়া নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে অভিমানী কণ্ঠে বলল, কি এমন বলেছি আমি? এভাবে রিয়েক্ট করার কি ছিল? আফরান কথা না বাড়িয়ে আরিয়ার গলার নিচ থেকে চুলে হাত রেখে আলতোভাবে ছুঁয়ে কপালে পরশ এঁকে দিয়ে বলল, আমি জানি না আমি কি করেছি, শুধু জানি তোমাকে আমার কাছেই থাকতে হবে। এর মাঝে অন্য কিছু নিয়ে আসবে না। তোমার মুখে আমি পরপুরুষ শব্দটা আমার ভেতরে হিংস্রতা নিয়ে এসেছিল, বুঝবে না তুমি? কথাটা শেষ করে আরিয়াকে কোলে তুলে নিয়ে দুহাতে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে আফরান। আমি এখন আগের মতো ছোট নেই ভাইয়া। আফরান আরিয়ার গালে নিজ গাল মিশিয়ে বলল, শেষের ভাইয়া শব্দটা বাদ দিবি? আর তুই ছোট নাকি বড় হয়েছিস সেটা আমি বুঝবো, তোকে বলতে হবে? আরিয়া মুচকি হেসে বলল, কেন? বলে কি হবে? আর তাছাড়া কি বলে ডাকবো? সেটা তুই ঠিক করবি, আমি কি জানি। কিন্তু ওটা একদম মুখে নিবি না। মনে নেই সেই প্রথম দিনের থাপ্পড়ের কথা? আবার খেতে চাস? কি বুঝলাম না, কিসের কথা বললেন? এখানে যখন এসেছিলি ভাইয়া ডাকার কারণে মার খেয়েছিলি প্রথম। কথাটা বলেই আফরান একটু হালকা শব্দে হাসলো। আরিয়া একটু অবাক হয়, উনি এমন করে হাসতেও পারেন? কি সুন্দর ওনার হাসির আওয়াজ। কথাটা ভেবে নিজেও মুচকি হাসলো। একটু আগের সবটা নিমেষেই যেন দুজনের দূরত্বটা স্বাভাবিক করে দিল। একটা কথা জিজ্ঞেস করব? আফরান আরিয়াকে আরেকটু ভালোভাবে নিজের সাথে মিশিয়ে বলল, বলো। আপনি আমাকে এখন থেকে ভালোবাসেন? সত্যি বলবেন, একদম মিথ্যা কথা চলবে না কিন্তু। আফরান আরিয়ার গালে ঠোঁট ছুঁয়ে বলল, হঠাৎ এটা কেন মনে হলো? কেনই বা হবে না? এই বাড়িতে প্রথম আসার পর আমাকে শুধু শুধু মেরেছেন, এমনকি আমাকে রক্তাক্ত পর্যন্ত করেছেন। শরীরে ব্লেডের দাগগুলো এখনো প্রকাশিত। তারপর আপনি বিদেশ চলে গেলেন, আবার 4 বছর পর ফিরে এসে হঠাৎ করেই কাছে আসছেন। নিজেই বকাঝকা করেছেন, নিজেই যত্ন নিয়েছেন। এসব কিছুর ভিত্তিতে কি আমার মনে এইটুকু প্রশ্ন জাগতে পারে না? আফরান আরিয়ার ছোট হাতখানা নিজের হাতে নিয়ে
স্লাইড করতে করতে বললেন, তা তো অবশ্যই হতে পারে, কিন্তু উত্তর দেওয়াটা কি খুব জরুরি? অবশ্যই জরুরি। প্লিজ 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 বলুন না। স্মিত হেসে আফরান বলল, আমি তোকে ভালোবাসি না। আফরানের মুখ থেকে কথাটা শুনে আরিয়া একটু নাখোশ হয়ে নিজের হাতটা আফরানের হাত থেকে সরিয়ে দিয়ে বলল, আমি যাব, ছেড়ে দিন আমাকে। আফরান এবার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়ে আবারও আরিয়ার হাতটা নিজের হাতে বদ্ধ করে কাঁধের সাইডের চুলগুলোতে নিজেকে আড়াল করে বলল, রাগ করেছো? দেখো অরু, আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসা চাইলেই পাওয়া যায় না। ভালোবাসতে অনেক মহৎ হতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। আমি এসব কিছুই এখন আর পারবো না। তোমার জন্য যেমনটা আরো 15 বছর আগে হয়েছে। আপনি কি আমাকে একটু বুঝিয়ে বলতে পারবেন? সব সময় আপনার কথা আমার বুঝতে অসুবিধা হয়। তোমার বয়স যখন 5-6 বছর, তখন থেকে তুমি আমাকে প্রচন্ড জ্বালাতন করতে। তোমার আম্মুর চেয়ে আমার কাছেই তুমি থাকতে, ভালোবাসতে। কিন্তু এমন করেই কখন তোমার প্রতি আলাদা ফিলিং সৃষ্টি হয়েছে আমি জানি না আরু। তাই তোমার থেকে দূরে থাকার চেষ্টা করতাম, কারণ তুমি ছোট হলেও আমার অনুভূতিগুলো মানতে নারাজ ছিলে। এদিকে বিবেকের কাছে পিছিয়েছিলাম। যখন তোমার বয়স 7-8, তখন আমার মা বাবা এখানে এসেছিল, অথচ আমি তোমার জন্য আসতে চাচ্ছিলাম না। কিন্তু আমাকে তুমি একবারের জন্য সেদিন নিষেধ করোনি। অথচ আমি তোমার থেকে আবদারের আশা করেছিলাম, কিন্তু তুমি সেটাও করোনি। তাই আমিও সেদিন বিবেকের কাছেই নত স্বীকার করে নিজেকে বুঝিয়েছিলাম, কাছে থাকলেই ভালোবাসা হয় না, দূর থেকেও ভালোবাসা যায়। তখন আমার বয়স হিসেবে যেটুকু বুঝেছিলাম সেটাই করেছিলাম। আমি ভেবেছিলাম আসার পর এসব ভুলে যাব। তাছাড়া এটা তো অসম্ভব, তুমি আমার চেয়ে অনেকটা ছোট। কিন্তু আসার পর বুঝলাম আমার জন্য তোমাকে না দেখে থাকাটা মারাত্মক বিচ্ছেদময় যন্ত্রণার চেয়েও বেশি ছিল। তার কিছুদিন পর মাও আমাদের ছেড়ে চলে যায়, যেটা আমার জন্য কতটা অসহায়তা ছিল বোঝাতে পারবো না তোমাকে আমি। অতঃপর বুঝলাম স্যাক্রিফাইস জিনিসটা আমার সাথে যায় না। তাই নিজেকে চেঞ্জ করার চেষ্টা করলাম। যেমনভাবে থাকলে দুর্বলতা নামক কোনো কিছু থাকবে না আমার জীবনে, ততটাই গুছিয়ে নিলাম নিজেকে। কিন্তু হতে দিলে কোথায়? আবার ব্যাক করলে আমার কাছে। কিন্তু ততদিনে তোমার প্রতি আবার ভেতরে হিংস্রতা সৃষ্টি হয়, প্রচণ্ড অরাজকতা সৃষ্টি হয় তোমাকে নিয়ে আমার ভেতরে। তোমাকে দেখার ইচ্ছেও হতো না, কিন্তু নিজেকে কন্ট্রোল করা এতটা সহজ ছিল না আমার জন্য। কিন্তু এই তীব্র ঘৃণার মাঝেও তোমার প্রতি বিশালতা কাজ করত। কিভাবে সেটা আমার জানা নেই। তোমার শরীরে আমি এমনভাবে আঘাত করতে চাইনি, ট্রাস্ট মি। সেদিন রাতে তোমরা ছাদে বসে কথা বলছিলে, মনে আছে? নাবিলের হাত তোমার জামায় স্পর্শ করেছে কয়েকবার, এমনকি তোমার হাতও ছুঁয়েছে ওই ছেলে। আমার কি হয়ে গিয়েছিল জানি না, নিজেকে আটকাতে পারিনি তোমাকে আঘাত করা থেকে। তারপর আমি বুঝলাম যতই কাছে থাকবো তোমার প্রতি বিক্ষোভ থাকবেই। কখন আবার না চাইতেও আঘাত করে ফেলবো, যেটার জন্য নিজেই আফসোস করব। তার জন্য দেশ ছেড়েছিলাম, বাট সেটাও আমার জন্য বহন করা কষ্টসাধ্য হলো। আমি বুঝে নিয়েছিলাম তুমি ছাড়া আমার অস্তিত্ব আমি টিকিয়ে রাখতে পারবো না। তখনই ভেবে নিয়েছিলাম এবার ভালোবাসা নয়, যেভাবে রাখলে তুমি থাকতে বাধ্য হবে ঠিক সেভাবেই আমি তোমাকে রাখবো, শুধুমাত্র আমার কাছে। তারপর আর কি বলবো, এই যে এখন তোমার কাছে আমি আছি, তুমি আমার কাছে আছো। এর চেয়ে বেশি শান্তিময় প্রহর আমার জীবনে কখনো আসেনি, সত্যি বলছি। কথাগুলো একসাথে আস্তে ধীরে শেষ করে আফরান আবারও আরিয়ার চুলের থেকে ঠিক কানের একটু নিচ বরাবর ঘাড়ে চুমু খেলো। আর কিছু জানতে চাও? আরিয়া কোনো নিশ্চুপ। কি হলো বলো? আরিয়া নীরবতা কাটল না। আফরান এবার কপাল কুঁচকে পেট থেকে হাত সরিয়ে নিজের দিকে ফিরাতে ফিরাতে বলল, কি হয়েছে, কথা বলছো না কেন? কথাটা বলেই আফরান একটু অবাক হয়। আরিয়া কাঁদছে, গাল পেরিয়ে বুকের উপর চোখের জল এক হচ্ছে। আফরান তরিত কণ্ঠে বলতে লাগলো, এই এখন আবার কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমি কিছু করেছি? কিন্তু এখন তো কিছু। কথা শেষ করতে দিল না আরিয়া। হঠাৎই আফরানের বুকের উপর ডান হাতের তালু দিয়ে থাপড়িয়ে বলতে লাগলো, এই ছিল আপনার মনে? এটুকু বলে আবারও আরেকবার আফরানের বুকে হাতে আঘাত করে বলল, এই ছিল আপনার মনে? আগে কেন বলেননি আমায়? আমি তো এতটাও অবুঝ ছিলাম না, বুঝিয়ে বললে অবশ্যই বুঝতাম। এটুকু বলে আরেকবার আঘাত করে বলল, এতগুলো বছর ধরে এই তীব্র প্রণয় বুকে এঁকে
একাই রয়ে গেছেন আপনি, অথচ আমি কিছুই জানি না। আফরান আশ্চর্য হয়ে বলল। আরে কি হয়েছে কি এমন এটুকু বলতেই আরিয়া আফরানকে ধমকিয়ে বলল। চুপ, একদম চুপ, একটা কথাও বলবেন না আপনি আজ। আপনাকে আমার আজ খুব করে। কথা শেষ না করে আফরানের বুকে দুহাতে কিল ঘুষি দিতে লাগলো। আপনি খুব বাজে মিস্টার মাফিয়া, সত্যিই খুব বাজে আপনি। অথচ আমি কিনা এত বছর ভেবে এসেছি আপনি আমায় ভয় দেখিয়েছিলেন, আর আমি চাচা জানকে মিথ্যা বলে আপনাকে মার খাইয়েছি বলে আপনি আমার উপর রাগ করেছিলেন। কথাগুলো বলছে অথচ আরিয়ার চোখ ভিজে জল গড়াচ্ছে আপনা আপনি। আফরান আরিয়ার শেষ কথাটা শুনে আকস্মিক প্রায় অনেকটাই আওয়াজ করে হাসতে লাগলো। আরিয়ার দুহাত নিজের বুকের উপর থেকে শক্ত করে ধরে বলল। কি বললি? লাইক সিরিয়াসলি? আমি একটা বাচ্চা মেয়ের মিথ্যে কথার উপর রাগ করে তাকে এমন করে মারবো? ইটস সো ফানি জোকস আরু। আফরান কথাগুলো আলাদা আলাদা করে বলে কিছুটা চোখ বন্ধ করে হাসতে লাগলো। আরিয়া এবার ভ্রু কুঁচকে আফরানের হাত থেকে নিজের হাত ছুটিয়ে বলতে লাগলো। একদম মজা নেবেন না বলে দিলাম আমায় নিয়ে। আফরানের হাসির মাত্রা যেন তীব্র থেকে তীব্র হচ্ছে। আরিয়ার কাছে বিষয়টা মোটেও পছন্দ হচ্ছে না কেউ তাকে নিয়ে এভাবে হেসে যাচ্ছে। তাই আফরানের মুখের ওপর নিজের হাত চেপে ধরে বলে। চুপ করুন না। আরিয়ার ছোট হাতখানা দিয়ে কি আর আফরানের এই আশ্চর্যজনক হঠাৎ হাসির রেখা বন্ধ হয়ে যাবে? উল্টো আরিয়ার হাত মুখের ওপর থেকে সরিয়ে হাসির মাঝেই হাতে চুমু বসিয়ে দিয়ে আবারও হাসতে লাগলো। আরিয়ার কাছে অপমানজনক মনে হচ্ছে বিষয়টা। এভাবে হাসার কি আছে? আজব তো, আমি ছোট ছিলাম তখন আমি কি জানতাম নাকি এত সব? উনি কি কখনো বলেছে? বলেনি তো। তাহলে এভাবে হাসার কি আছে এখানে? এবার আরো এক হাতে আফরানের মাথার পেছনে হাত রেখে ডান হাতে মুখ চেপে ধরে বলল। আর একটু যদি এমন করে হাসেন তবে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আফরান আরিয়ার হাত মুখের ওপর থেকে সরাতে ব্যস্ত হয়ে পড়ল। আরিয়া আফরানের সাথে পারবে না এভাবে, তাই ভালোভাবে আফরানের কোলে উঠে বসে বাম হাতটা পেছন থেকে এনে আফরানের বুকের ওপর রেখে কিছুটা শক্তি খরচ করে আফরানকে বিছানার সাথে মিশিয়ে পেটের ওপর বসে এবার দুহাতে মুখ চেপে ধরে। আফরান নিজের হাসির কারণে আরিয়ার এই সামান্য শক্তির কাছে পেরে উঠতে পারেনি। যখন কেউ মন খুলে হাসে তখন হাসির কারণে অবশ্যই শরীরের শক্তিমাত্রা তরতর করে কমে আসে। আরিয়া মনে হয় নিজের কাজে সফল হয়েছে। এই মুহূর্তে আফরান আরিয়ার হাত মুখের ওপর থেকে সরাতে চাচ্ছে কিন্তু পারছে না। হাসিও থেমে গিয়েছে, তবুও কেন পারছে না শক্তির সঞ্চার ঘটতে? আর কতক্ষণ লাগবে কে জানে। শেষ পর্যন্ত আফরান আরুর কাছে মাথা নাড়িয়ে ইশারা করে নিজের ব্যর্থতা স্বীকার করে। আরিয়া যেন এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচে। ইশারা বুঝে মুখের ওপর থেকে হাত সরিয়ে নেয়। আফরান কিছুটা আওয়াজ করেই বড় করে একবার নিঃশ্বাস ছাড়ে। আরিয়া এখনো আফরানের পেটের ওপর বসে আছে। শুনুন, অনেক অপমান দিয়েছেন ওকে। এমন করে আর কখনো অপমান করলে কিন্তু ঠিক হবে না। দেখলেন তো আমার শক্তি নিশ্চয়ই জানা হয়ে গিয়েছে এখন। আফরান আবারও হাসতে গিয়ে ইচ্ছে করে নিজেকে আটকায়, দুহাত নিজের মাথার নিচে রাখে। এবার এই মেয়ে নিশ্চিত কামড়িয়ে আমার চামড়া তুলে নেবে। কথাটা ভেবে ঠোঁটের কোণে হাসি লুকিয়ে বলে। রিয়েলি অনেক শক্তি হয়েছে তোর শরীরে? অফকোর্স, নিজেই তো দেখলেন। আবার টেস্ট করে দেখতে পারি? আরিয়া কিছু বলতে যায় কিন্তু হঠাৎ করেই দরজায় আওয়াজ পেয়ে দুজনে তাকায়। আরিয়া, শুনলাম তুই নাকি বিষ। রহিমা বেগম এটুকু বলেই থেমে যায় না, এক প্রকার থামতে বাধ্য হয়। সামিরার থেকে শুনেছিল আরিয়া বৃষ্টিতে ভিজেছে। কথাটা শুনেই আরিয়ার কাছে আসে, কারণ আরিয়ার বৃষ্টিতে ভিজলে অসুস্থতা দেখা দেয় এটা রহিমা বেগমেরও অজানা নয়। কিন্তু এসে দরজাটা খুলেই যে এমন কিছু দেখতে পাবেন সেটা নিশ্চয়ই তিনি আশা করেননি। সঙ্গে সঙ্গে চুপসে গিয়ে পেছনে ফিরে দাঁড়ায়। আরিয়া নিজে গিয়ে মায়ের সামনে এমন ভাবে তাকিয়ে আছে, বিষয়টা ভাবতেই চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। রহিমা বেগম এক সেকেন্ডও ওখানে না দাঁড়িয়ে দ্রুত পায়ে রুম ছাড়ে। অবশ্য আফরানের এসবে কিছু যায় আসে না, কিন্তু বিষয়টা তার বউয়ের জন্য ভালো দেখায় না, তাই বিরক্ত হয় কিছুটা। মাথার নিচ থেকে হাত দুটো উঠিয়ে আরিয়াকে
নিজের ওপর থেকে নামিয়ে নিজের শোয়া থেকে উঠে বসে আরিয়াকে 2 হাতে জড়িয়ে নিয়ে বলল, রিল্যাক্স, কিছু হয়নি, এসব কিছুই না। আরিয়া কোনো কথাই বলল না, হতাশা হয়ে চোখে এখনো বন্ধ করেই আছে। এক হাতে আফরানের গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকায়। খানিকটা ফ্রেশ মুডে আছে আরিয়া। বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এক হাত গ্রিলের বাহিরে তাক করা গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দিচ্ছে আরিয়ার শরীর। বাতাসে আরিয়ার চুলগুলো হালকা উড়ছে। গলায় জড়ানো ওড়নাটা বারবার ডিস্টার্ব করে যাচ্ছে, একবার এদিকে আর একবার ওদিকে, উল্টো বাতাসে অন্যদিকে দুল খাচ্ছে। মুখে মৃদু হাসি লেগেই আছে তখন থেকে। পেছন থেকে সামিরা দরজা নক করে ভেতরে এসে আরিয়াকে না দেখে একবার আরু বলে ডাকলো। আরিয়া সাড়া দিয়ে বলল, এখানে আছি। সামিরাও বারান্দায় গিয়ে আরুর পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, শরীর খারাপ করছে নাকি? বলেছিলাম না বৃষ্টি স্নান দরকার নেই। আরিয়া উত্তর দেয় না, তবে দেখেই বোঝা যাচ্ছে আরিয়া বেশ খুশিতে আছে। সামিরাও একটু দুষ্টুমি করে বলল, তোকে কেমন অন্যরকম লাগছে আজ, কি হয়েছে সত্যি করে বলতো? ভাইয়া তখন ওপরে গিয়ে কি বলেছে? কথা বলেছে নাকি অন্য কোনো কারণে? আরিয়া সামিরার দিকে তাকিয়ে মুখে এক রাশ হাসি ফুটিয়ে বলল, উনি আমার সাথে কথা বলেছে, এমনকি আমি আজ ওনার সাথে অন্যরকম সময় কাটিয়েছি। সামিরা একটু অবাক হয়ে বলল, সত্য বলছিস নাকি মজা করছিস? সকালে তো এমন ভাবে কথা বলছিল যেন তোকে চেনেই না। যা করেছে আমার কারণেই করেছে, আমার দোষ এই কারণে করেছে। সামিরা ভ্রু দুটি উঁচিয়ে মাথার ওপর নিচ করতে করতে বলল, ও তাই মেজাজ কমানোর টিপসটা কি ছিল বলবি একটু? না মানে আগুন থেকে ডিরেক্ট পানি হয়ে গেল? আরিয়া মুচকি হেসে সামিরার সামনে থেকে রুমে আসতে আসতে বলল, আমি জানি কি। সামিরা আরিয়ার পিছু হেঁটে বলল, লজ্জায় লাল হয়ে যাচ্ছে তোর ফেস আরু। সত্যি করে বলতো কি হয়েছে? সবকিছু ঠিক হয়েছে ভাইয়ার সাথে? তোকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে নিশ্চয়ই অবান্তর কিছু ঘটিয়েছিস ভাইয়ার সাথে। কথাটা বলে সামিরা মুখের ওপর হাত রেখে দুষ্টু হাসি লুকানোর চেষ্টা করলো। আরে এবার ঠোঁট থেকে হাসি তুলে নিয়ে কপাল কুঁচকে বলল, চুপ কর তো, ঘুমাবো এখন। এখন কিসের ঘুম? মাত্রই তো 8:30 পড়েছে, আর খাবার খেতে ডাকছে সবাইকে। সামিরার মুখে কথাটা শুনে আরিয়া একবার ঢোক গিলে বলল, আমি খাবো না। তোর আবার গলা চেঞ্জ হয়ে গেল কেন রে? আরিয়া এবার খাটের উপরে বসে দুহাত একসাথে করে বলল, শামু, ভালো লাগছে না আমার, তুই যা এখান থেকে। সামিরা কপাল কুঁচকে কোনো কথা না বলে আরিয়ার ডান হাতটা ধরে বসা থেকে টানতে টানতে রুম থেকে নিয়ে যেতে লাগলো। আরে কি করছিস শামু? এভাবে কেউ ধরে নাকি? তাহলে খাবি না কেন বললি? তোর হাতটা ধরতেই বুঝতে পারছি শরীরে জ্বর এসেছে। খাবার না খেয়ে ওষুধ খাবি কি করে? আগে ছাড় তো বলতেছি। আরে ছাড় না, আম্মু আছে নিচে। সামিরা আরিয়ার কোনো কথায় পাত্তা না দিয়ে সিঁড়ি দিয়ে আরিয়াকে নিয়ে নিচে নামতে লাগলো। আরিয়ার গলা শুকিয়ে কাট কাট, নিশ্চয়ই আজকে মার আছে কপালে। তখন বিষয়টা মায়ের চোখে পড়েছিল, এর জন্যই নিশ্চয়ই চুপ থাকবে না তিনি। কথাটা ভাবতেই আরিয়া আরেকবার ঢোক গিল। ড্রয়িং রুমে এই মুহূর্তে খলিল সাহেব আর জাফর সাহেব বসে টিভিতে নিউজ দেখছেন বিভিন্ন রকম। সামিরা আর আরিয়াকে দেখে ভাবছে হয়তো মজার ছলে দুজন এমন করছে। সামিরা কিছুটা জোর করেই আরিয়াকে চেয়ার টেনে বসিয়েছে। আরিয়া একবার সামিরাকে আস্তে করে বলল, মা কোথায়? এভাবে কেন বলছিস? আগে বল না। আন্টি কিচেনে রেডি করছে। আরিয়া একবার কিচেন রুমে চোখ রেখে মাথাটা বাঁকিয়ে মাকে দেখে নিল। শামু, আমি উপরে চলে যাই, খাবারটা ওখানেই খাবো। তোর আজ কি হয়েছে বলবি? এমন করে ভয় পাচ্ছিস কেন? একটু আগেই তো দেখলাম সব ঠিক আছে। আরিয়া কথা না বলে বারবার কিচেনে চোখ রাখছে। রহিমা বেগম হাতে তরকারি বাটি নিয়ে কিচেন থেকে বের হতেই আরিয়াকে দেখে কেমন যেন অস্বাভাবিকভাবে নাক কুচকালেন। চেহারা সুরত মুহূর্তেই পাল্টে গেল। আরিয়া ভয়ে ঢোক গিলে চোখ সরিয়ে সামিরার দিকে তাকাতে গিয়ে চোখ যায় উপরে। রেলিংয়ে দুহাতে ভর দিয়ে এক হাত মুঠো করে থুতনিতে রেখে আরিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসছে আফরান। আরিয়া আফরানের দিকে তাকিয়ে কিছু ইশারা করলো মায়ের দিকে। আফরান বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে আগের মতনই দাঁড়িয়ে রইল। এদিকে আকস্মিক রহিমা বেগম দ্রুত পায়ে এসে
হাত থেকে বাটিটা টেবিলে রেখে আরিয়ার ডান হাত ধরে চেয়ার থেকে তুলেই ঠাস। আওয়াজ এতটাই জোরে হলো যে টেলিভিশন থেকে চোখ তুলে জাফর খলিল সেদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি হয়েছে। তোর মতো চরিত্রহীন মেয়ে আমি পেটে ধরেছি, কথাটা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। সত্যি করে বলতো, কবে থেকে চলছে এসব? মাথায় কি একটুও বুদ্ধি নেই তোর? নাকি চরিত্রটাই নষ্ট করে বসেছিস যাওয়ার পরে? বল। রহিমা বেগমের এমন কথাবার্তায় জাফর সাহেব খলিল সাহেব দ্রুত জায়গা ছেড়ে দৌড়ে আসে। কি করছো রহিমা? এমন ভাবে মেয়েটার গায়ে হাত তুলে কেন? এখনো কি ছোট আছে মামুনি? এভাবে হাত তুলে মোটেও ঠিক করনি তুমি। আরিয়া গালে হাত রেখে চোখের জল ফেলছে। সামিরা হত বিহ্বল হলো, কিসের জন্য এমন করলো? এই কারণেই বুঝি আরো ভয় পাচ্ছিল তখন, কিন্তু কি এমন করেছে? ভাইজান, আপনি জানেন না এই মেয়ের আজ কি করে বসেছে, চরিত্র কতটা নিচে নেমে গেছে এই মেয়ের। খলিল একটু নীরস গলায় বলল, রহিমা, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলে ঠিক করোনি, কিন্তু তুমি যে শুধু শুধু এমন আচরণ করবে না সেটাও আমি জানি। কি করেছে ও যে এভাবে হাত তুলে? পরিষ্কার করে বলবে একটু? এসব বলতেও আমার মুখে বাজছে। তোমাদের কি বলবো? সকালেই তো স্পষ্টভাবে ওই ছেলে বলে দিল আমার মেয়েকে বিয়ে করেনি। নিঃসন্দেহে আমার মেয়ে চরিত্রে পর্যন্ত আঙ্গুল তুলেছে। তবে আমি আজ সন্ধ্যা রাতে কি দেখলাম, ওটা কি বলছিল? বল আরিয়া। আরিয়া ভয়ে কেঁপে উঠে মায়ের দিকে তাকালো। জাফর সাহেব আরিয়াকে নিজের কাছে নিয়ে বললেন, আমি জানি আমার মামুনি এমন কিছুই করবে না রহিমা, তুমি ওর দিকে এভাবে কথা তুলতে পারো না। আর মা কি হয়েছে তুমি পরিষ্কার করে বলে দাও। আরিয়া ভয়ে কাঁপছে, কিছু বলছে না। চোখ থেকে অঝরে শ্রাবণ ধারা প্রবাহিত হচ্ছে, প্রবল বৃষ্টির গতির ন্যায়। এই মেয়ে আর কি বলবে? ওই চরিত্রহীন ছেলের সাথে নিজেকেও বিলিয়ে দিয়েছে, এটাই তো। ছি, আমার ভাবতেই শরীরে কাটা দিচ্ছে। আমার মেয়েও কখনো এমন কাজ করবে? খলিল সাহেব কিছু বলবেন, কিন্তু সেই সুযোগটা হলো কোথায়? হঠাৎ করে কিছু ভাঙার বিকট আওয়াজে পুরো রুম স্তব্ধ হয়ে পেছনের সিঁড়ির দিকে তাকায়, যেখানে পড়ে আছে ভাঙা কালো রঙের মাটির মূর্তির টুকরোগুলো। সবার দৃষ্টি মুহূর্তে স্থান চেঞ্জ করে নিচ থেকে ৩-৪টা সিঁড়ির দিকে যায়। আফরান দুহাত মুঠিবদ্ধ করে আছে, ডান হাতের তালু থেকে ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত পড়ছে। চোখ বেয়ে এক্ষুনি মনে হয় রক্ত অশ্রু গড়াবে গালে। কপালের রগগুলো ভেসে আছে, ঘামের হালকা ছিটা কপালে জোরে। এই বুঝি সবকিছু ধ্বংস করে দিয়ে নিস্তার হবে, নয়তো কোনো উপায় নেই থামানোর। দেখেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ভাঙচুরের শব্দ শুনে প্রেমা, সাদেক, আয়ুষ সবাই নিজেদের রুম থেকে বেরিয়ে এসেছে। মাত্র এতক্ষণ কারো উপস্থিতি এখানে ছিল না। আফরান দ্রুত পায়ে নিচে নেমে প্রথমে আরিয়ার মায়ের সামনে দাঁড়ায়। ওকে টাচ করার পারমিশন কে দিয়েছে? রহিমা বেগম ভেতরে আবারও একটু ভয় কাজ করতে লাগলো, তবুও বলার চেষ্টা চালালো। এমন ভাব করছো যেন কিছুই করনি তুমি। তাছাড়া আমি আমার মেয়েকে শাসন করছি, তাতে তোমার কি? তোমাকে তো মানুষ করতে পারেনি, তাই বলে আমার মেয়েকেও ছেড়ে দিতে পারি না। অবশ্যই একজন মেয়ের সাথে এমন কাজ করা কি তোমার কাছে স্বাভাবিক? রহিমা বেগমের কথা শেষ করতে না দিয়ে আফরান বলল, হাজব্যান্ড ওয়াইফ কি করবে না করবে সেটা কি অনুমতি নিতে হবে? আচ্ছা, বিষয়টা এমন নয় তো আপনার হাজব্যান্ডের সাথে আপনি ফিজিক্যালি রিলেশনে যাওয়ার আগে আপনার মা বাবার পারমিশন নিতে হয়েছে? আই মিন আপনারা। এটুকু বলতে পেছন থেকে আয়ুষ বলে উঠল, হেই আফরান, কি বলছিস? মাথা ঠিক আছে? আর কি হয়েছে এখানে আমাকে বলবে। বাবা কি হয়েছে? আফরান এমন মিসবিহেভ করছে কেন? জাফর এবার আফরানের কাছে এসে বলতে লাগলো, মাথা ঠান্ডা করো আফরান, আর এমন কিছু তো হয়েছে যার কারণে রহিমা এমন করেছে, আর তুমি এ ধরনের কথা বলতে পারো না বড়দের সাথে। জাফর জানে মাথা গরম করে কথা বললে এই ছেলে বুঝবে না, আর রাগের কারণটাও তার কাছে স্পষ্ট,
তাই একটু শান্ত গলায় কথাটা বোঝালেন। আফরানের হাত থেকে এখনো রক্ত পড়ছে। ধ্বংসশীল চক্ষু একটু পলকও ফেলছে না রহিমা বেগমের ওপর থেকে, এক দৃষ্টে তাকিয়ে আছে যেন এটা কোনো আতঙ্ক এই মুহূর্তে সবার কাছে। আয়ুষ আফরান আর রহিমা বেগমের মাঝে দাঁড়িয়ে বলল, বুঝতে পেরেছি আরোকে বকা দিয়েছে, তাই তো? আগে শান্ত হও, পরে কথা বলিস এগুলো নিয়ে। আমার কলিজায় আঘাত দেওয়ার সাহস দেখিয়েছে এই মহিলা। সেদিন এটাকে সেখানেই পুঁতে দেওয়া উচিত ছিল, তাহলে আজ আমার বইয়ের ব্যথা লাগতো না এই মহিলার জন্য। এমন করে কথা বলছিস কেন? আমাদের ছোট মা হয় আফরান। আফরানের চোখ টুপকে এক ফোঁটা পানি গড়ায় ফ্লোরে। মুখ সামলে কথা বল, নয়তো তোর জন্য ভালো হবে না। হে রিল্যাক্স আফরান, কি এসব বলছিস? মাথা ঠান্ডা কর। আফরান তীক্ষ্ণ দৃষ্টিতে রহিমা বেগমের দিকে তাকিয়ে বলল, সবাই কান খুলে শুনে রাখো, আরু ইজ মাই ওয়াইফ, মাই লাইফ, মাই হার্ট। কখনো কেউ কোনো কারণে একটা কথা আমার বউকে শোনালে এর ফলস্বরূপ বিষাক্ততা নিয়ে আসবে তার জীবনে। কল্পনাও করতে পারবে না আরফান চৌধুরী কতটা ভয়ঙ্কর। সো বি কেয়ারফুল অল মেম্বার্স, ইটস মাই লাস্ট ওয়ার্নিং। কথা শেষ করে আফরান আরিয়ার সামনে গিয়ে একটু মাথাটা নুয়ে চোখ মুছে দিতে লাগলো। কষ্ট হচ্ছে। আরিয়া হেঁচকি তুলে কেঁদেই যাচ্ছে। আরিয়ার এই চোখের জল আফরানের দীর্ঘ রাগ করে তুলেছে। আফরান আরেকবার মাথা ঘুরিয়ে রহিমা বেগমের দিকে তাকিয়ে ঠোঁট জোড়া বাঁকা করে ডেভিল হাসে, কিন্তু কিছু বলে না। আফরানের এই নীরবতার অর্থ কি অন্য কিছু বোঝায়? আফরানের এই চাহনির অর্থ কি এই পর্যন্তই শেষ, নাকি অন্য কিছুর পূর্বাভাস? আফরান আবার ঘাড় ঘুরিয়ে আরিয়ার দিকে তাকিয়ে নিজে সোজা হয়ে এক হাতে আরিয়ার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, এখান থেকে চলো, উপরে গিয়ে কথা বলি। আরিয়া আফরানের হাত মাথার ওপর থেকে সরিয়ে দিয়ে বলতে লাগলো, যাব না আপনার সাথে আমি। আরিয়ার কথার মধ্যে আফরান রাগের কিংবা অভিযোগের ছোঁয়া পেল, তাই আবারও আরিয়ার দিকে এক কদম বাড়িয়ে গিয়ে বলতে লাগলো, উপরে চলো, তারপর সবটা শুনবো। আমার তোমাকে এখানে দেখতে একদম ভালো লাগছে না অরু। আরিয়া আবারও পেছনে চলে গিয়ে বলল, সবকিছু আপনার জন্য হয়েছে। আফরানের রাগটা মনে হয় আবারও প্রকাশ পাচ্ছে, হাতের শিরাগুলো ভেসে উঠছে। তবুও নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে বলল, রাগ করেছো খুব? আম্মু মেরেছে তাই তো? আর কখনো এমন হবে না, আমার ভুল হয়েছে, তোমার সাথে এখানে আসা উচিত ছিল। এই যে দেখো, সরি আমি। আফরানের কথাগুলো শুনে উপস্থিত সবাই বাকরুদ্ধ। এমন ভাবে আফরানকে কখনো কথা বলতে শোনেনি, তাও সরি বলছে কাউকে। সবাই এক প্রকার ধাক্কা খায় এমনটা দেখে। এই তো আগুনের মতো জ্বলছিল এতক্ষণ, এখন আবার চেঞ্জ হয়ে গেল, তাও এক মুহূর্তেই। নীরবতা কাটিয়ে জাফর সাহেব বলে উঠলেন, তুমি নিজেই তো সকালে জানিয়েছ মামুনের সাথে বিয়ে হয়নি, তবে এখন হঠাৎ করেই কেন আবার স্ত্রী দাবি করছো? কোনটা বিশ্বাস করব? তোমার নাটক তুমি করে যাচ্ছ প্রতিদিন। আসলে তুমি কি চাও বলবে স্পষ্ট ভাষায়? আফরান ঘুরে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আমার আর আমার ওয়াইফের মাঝে কি হলো না হলো সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, তবে এইটুকু শুনে নাও, আরুর সাথে আমার বিয়ে হয়েছিল। বিয়ে মানে বুঝো তুমি? মামুনের সুন্দর লাইফটা তোমার জন্য উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, সেটা কি বুঝতে পারছো না তুমি? ওকে নিয়ে খেলতামাশা না করলে হয় না তোমার? আফরান এবার বিরক্তি নিয়ে আরিয়ার দিকে ফিরে ডান হাত ধরে জাফরের উদ্দেশ্যে বলল, যেটা মনে করো, আই ডোন্ট কেয়ার, বাট আমার জিনিস আমার কাছেই থাকছে, সেটাই আমার ওকে। আরিয়া হঠাৎ করেই আফরানের কথা শেষ হতে বলে ফেলল, আপনাকে কেউ বিশ্বাস করবে না। যেখানে আমি নিজে কনফিউজ হয়ে যাই, সেখানে তো অন্যটা তুচ্ছ মাত্র আপনার কাছে। যদি আপনার কথাগুলো সত্যি হয়ে থাকে, তবে সবাইকে জানিয়ে বিয়ে করুন আবার। আরিয়ার কথাটা আফরানের মোটেও পছন্দ হয়নি, কিন্তু এখন বউয়ের সাথে সবার সামনে এসব নিয়ে কথা বলতে চাচ্ছে না আফরান, তাই কথাটা ঘুরিয়ে স্মিত হেসে বলল, উপরে চলো, তারপর কথা বলি। আর তুমি তো বললে আমাদের ম্যারিড পেপারগুলো দেখেছো। আরিয়া আফরানের হাত থেকে নিজের হাত ঢোকাতে চাইল, কিন্তু সম্ভব হলো না। আফরান শক্ত করে ধরে আছে। এটুকু বলতে রহিমা পেছন থেকে বলে উঠল, প্রয়োজন নেই এই ছেলের সাথে তোমাকে আর আমি থাকতে দিচ্ছি না। যা হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে। খলিল সাহেব রহিমার কথাটা অস্বীকৃতি জানিয়ে বলল,
রহিমা, তুমি চুপ থাকো, আমার কথাটা বুঝো। তারপর আফরানকে উদ্দেশ্য করে বলল, যদি সেটাই সত্য হয়ে থাকে আর আরিয়াও তোমার সাথে থাকতে চায়, তবে নিশ্চয়ই তোমার আপত্তি থাকার কথা না, তাই না? আমিও সেটাই বলি, যেহেতু বিষয়টা ক্লিয়ার না, আর যদিও সত্য হয়ে থাকে তবুও দ্বিতীয়বার হওয়াতে তো সমস্যা থাকার কথা না তোমার। অবশ্যই একটা বিয়ে সবাইকে জানিয়ে করা উচিত, নয়তো যেমন আজ ওরু মামুনির দিকে যেমন রহিমা আঙ্গুল তুলেছে, তেমনি প্রতিবেশীরাও কথা তুলবে অবশ্যই। কয়জনকে বোঝাবে তুমি? দরকার নেই কাউকে বোঝানোর। কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমার বউ আমি জানলেই চলবে। কথাটা বলে আফরান এবার আরুর হাত ধরে টেনে হাঁটতে লাগলো, উদ্দেশ্য উপরে যাওয়া। মাঝেই আরু বলে উঠল, ছেড়ে দিন আমাকে, আপনার জন্য আমার চরিত্রহীন নাম উঠেছে। যাবো না আপনার সাথে, হাত ছাড়ুন বলছি। আফরানের চাপা রাগটা এবার ভেতর থেকে উপরে আসলো। হাত ছেড়ে গালে পরপর দুটি চড় বসিয়ে বলল, আবার বল, কি বললি? আমার কথার গুরুত্ব দেওয়ার প্রয়োজন কখনো মনে করিস না। কে কি বললো ওইটা নিয়ে পড়ে থাকা অভ্যাস হয়ে গিয়েছে তোর দেখছি। পা ভেঙে যখন রুমে আটকিয়ে রাখবো তখন বুঝতে পারবি ঠিকই। আরি এবার গালে হাত রেখে ঠোঁট উল্টিয়ে আওয়াজ করে কাঁদতে লাগলো। সবাই আজ আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছেছে এদের দুজনের কাহিনী দেখে দেখে। একটু আগে নিজেই তো পৃথিবী উল্টে দিচ্ছিল একটা থাপ্পড় মারাতে, আর এখন নিজেই ডাবল চর বসিয়ে দিল। এসব কিছু না, জাফরানের ধৈর্যের বাঁধ ভাঙে। এই মেয়ে জীবনেও বুঝবে না তাকে। কর্কশ গলায় বলল, তোর বিয়ে চাই তাই তো? আরে এবার কান্না থামিয়ে বলল, আমিও চাই আমার বিয়েটা যেন খুব বড় করে হোক, সবাই জানুক, সবাই দেখে দেখে বলুক আফরান আরিয়া পারফেক্ট কাপল। আরিয়ার কথাগুলো এই মুহূর্তে ন্যাকা মনে হচ্ছে আফরানের কাছে। আমার কথার চেয়ে তোর কাছে তোর ইচ্ছের গুরুত্ব বেশি তাই তো? ঠিক আছে, বিয়ে করব, কিন্তু সেটা এই বাড়িতে হতে হবে, তাও মাত্র 5 দিনের মধ্যে। রাজি? নয়তো যা ইচ্ছে কর, আমার দেখার বিষয় না। আশ্চর্য, 5 দিনে বিয়ে কিভাবে হবে? বললেই হয়ে যায়। আমি তোমাকে নয়, এই মেয়েকে জিজ্ঞেস করেছি। জাফর চুপসে যায়। সব সময় মুখের উপর কথা না বললেই হয় না এই ছেলের। আরিয়া মনে হয় নিজের আকাঙ্ক্ষিত চাঁদটা হাতে পেয়ে গিয়েছে। যেটার স্বপ্ন এতদিন ধরে বনে এসেছে সেটা সত্যি হতে চলেছে। সেটা অল্প দিন হলে অল্প হোক, তাতে সমস্যা কি? সবাই তো অন্তত জানবে মিস্টার আফরান চৌধুরীর ওয়াইফ আরিয়া চৌধুরী। ওহ, কথাটা ভাবতেই মুখে উজ্জ্বলতার ছোঁয়া আসে। আমি জানি উনি রাগ করে বলছেন, কিন্তু পরেরটা পরে দেখা যাবে। আর উনি কতক্ষণই বা রাগ করে থাকতে পারবেন? নিশ্চয় কয়েক ঘন্টা মাত্র, তাতে কি হয়েছে? আফরান কপাল কুঁচকে বলল, বলবি কিছু? গেলাম আমি। তোর বিয়ে নিয়ে তুই থাক, যার সাথে ইচ্ছে বিয়ে কর, আমার সামনে কখনো আসবি না আর। কথাটা বলেই আফরান সামনে হাঁটা ধরলো। আরিয়া পেছন থেকে ডেকে বলল, ঠিক আছে 5 দিন, সমস্যা নেই। আরিয়ার কথাটা আফরানের রাগের গতিসীমা আরো বাড়িয়ে দিল। একবারও পেছনে ফিরে না তাকিয়ে হন হন পায়ে 2 হাত মুঠোবদ্ধ করে উপরে উঠে নিজের রুমে ঢুকে দরজাটা ঠাস করে বেশ খানিকটা আওয়াজ করেই আটকালো। সবার দৃষ্টি আফরানের দিকেই ছিল এতক্ষণ। রাতের খাবার ভালোভাবে কারোই খাওয়া হয়নি। এই ঘটনার পর কারই বা খেতে ইচ্ছে করবে? রহিমা বেগমের উপর সবার ক্ষুব্ধতা রয়েছে। শুধু শুধু এমন বাজে কথা শোনানোর প্রয়োজন ছিল কি? তারা তো নিশ্চিত ছিলই যে আফরান আরুর বিয়ে হয়েছে। আফরানের রাগের কারণে সকালে এসব বলেছে, সেটা তো সকালে ওর কথা দ্বারা বোঝা গেছে। তাই তো জাফর সাহেব ইচ্ছে করে ছেলে দেখানোর অভিনয় করেছিলেন, আফরান কি করে সেটা দেখানোর জন্য। এতদিনে জাফর সাহেব বুঝে গিয়েছেন আফরানের আরিয়ার প্রতি সীমাহীন বেপরোয়া ভালোবাসার কথা। কেনই বা বুঝবেন না? প্রতিটা কাজ লক্ষ্য করলেই তো বোঝা যায় সবটা আরিয়ার জন্য ছিল। তবে হ্যাঁ, একটু গরম মেজাজ, সেটা হয়তো কোনোদিন যাওয়ার নয়। একবার যেহেতু ভেবে নিয়েছে আরিয়া শুধুমাত্র তার, তাহলে সেটার দিকে কারো অন্য চোখে তাকানো সহ্য করবে না, এই সম্পর্কে তিনি অবগত। তার কঠোরতার মতোই ভালোবাসাটাও প্রগাঢ়, যার কোনো সীমা নেই। হয়তো সেটা আফরান নিজেও জানে না, আর সেটা তো রহিমা বেগম জানতো। তাহলে কেন এমন করলো? আরিয়ার উপরে যাওয়ার পর জাফর সাহেব এসব কথা তুলেছিলেন ড্রয়িং রুমে। রহিমা বেগম চুপটি করে শুধু হজম করে গেছেন। মধ্যরাতে নিজ রুমে কাউকে প্রবেশ করার মৃদু ধ্বনিতে ঘুম হালকা হয় আফরানের। একটু নড়ে চড়ে পাশ ফিরে শোয়। এমন নয় যে একেবারে ঘুম ভেঙে গিয়েছে,
কাঁচা ঘুমের মধ্যে কোনো শব্দে সব মানুষেরই একটু ডিস্টার্ব হয়। আরিয়া রাতে উপরে আসার পর বিন্দুমাত্র ঘুম হয়নি। সে দেখেছে আফরানের হাত থেকে কিভাবে রক্ত পড়ছে। এভাবে রেখেই ঘুমিয়ে যাওয়া যায় নাকি? সবসময় বাড়াবাড়ি না করলে ওনার হয় না। মানছি আমিও আজ একটু বাড়াবাড়ি করেছি। ওখানে এমনভাবে ওনার কথার উপরে অসম্মতি প্রকাশ করা ঠিক হয়নি, কিন্তু আমি এটাও জানি আলাদাভাবে বুঝিয়ে বললে কোনোদিনও এমন করে সবাইকে জানিয়ে বিয়ে করতেন না। যেটা বলেন সেটাই করবেন, ব্যাস। তাই তো আমাকেও এমন বলতে হয়েছে। ধীরে ধীরে রুমে প্রকাশ করেই প্রথমেই আফরানকে দেখে নেয় একবার। ডিম লাইটের আলোতে যেটুকু বোঝা গেল উনি তীক্ষ্ণ ঘুমে বিভোর। বিষয়টা ভালোই হয়েছে ভেবে নিজেকে সুরক্ষিত মনে করে ভয়টা কেটে গিয়েছে। ছোট ফার্স্ট এইড বক্সটা এনে আস্তে করে খেয়াল রেখে খাটের উপর উঠে বোঝার চেষ্টা করে কোন হাতে লেগেছিল। হ্যাঁ, বাম হাতে। কথাটা মাথায় আসতেই আফরানের আরেকটু কাছে এসে বাম হাতটা আলতো করে ধরে। আফরান একপাশ ফিরে শুয়েছিল, শরীরে কোনো জামা জড়ানো নেই। এটা তার অভ্যাস বলা যায়, কারণ সবসময় এভাবেই ঘুমায়। কিন্তু এই মুহূর্তে শরীরে কম্বল জড়ানো, তাই আরিয়ার কাছে বিষয়টা এখনো দৃষ্টিগোচর হয়নি। হাতটা ধরতেই সাথে সাথে চমকে ওঠে আরিয়া। গরম তাপমাত্রা হানা দিয়ে ধরে আছে। আফরানের শরীরে নিশ্চয়ই জ্বর এসেছে। আরিয়া সেটা বুঝতে বাকি রইল না। কিন্তু এই মুহূর্তে কি করবে? ঘুমটা ভাঙলেই তো নিশ্চিত রুম থেকে বের করে দিবে। আরিয়ার কোমল হৃদয়টা অশান্ত হয়ে পড়ে মুহূর্তেই। আজ তো তার জ্বর আসার কথা, অথচ আজ একদম ঠিক আছে। সে উল্টো ওনার জ্বর এসেছে। একবারও কি বলা উচিত ছিল না এই লোকটার? সব সময় এমন করতে হবে কেন? আরিয়ার চোখ হালকা ভিজে আসে, কিন্তু এখন এত শত ভেবে কাজ নেই। আগে যেটা করতে এসেছি সেটা করে নেই। কথাটা ভেবেই আফরানের হাতের দিকে তাকায়। হাতের উল্টো পিঠে অনেকটা ক্ষত হয়ে আছে। কয়েক ঘন্টা আগেই যে ওটা হয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে। সময় নষ্ট না করে ছোট একটা ওষুধ নিয়ে ক্ষতিগ্রস্ত জায়গাটাতে লাগিয়ে ওপর দিয়ে ব্যান্ডেজ করে দিল। কাজ শেষে আরিয়া অবাক হয়, ওনার ঘুম এত হালকা হওয়া সত্ত্বেও আজ এতক্ষণ ধরে ওনার হাত ধরে আছি, অথচ আজ ওনার ঘুম ভাঙার নামগন্ধ নেই। নাকি ইচ্ছে করে আজকেও এমন করে আছে? পর মুহূর্তে আবার মনে হয় ওনার তো প্রচন্ড পরিমাণে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। শরীর দুর্বলতার কারণে এমন হচ্ছে না তো? হ্যাঁ, সেটাই হবে। কিন্তু এখন কি করবে? চলে যাবে নাকি? ওনাকে এভাবে রেখে আমি কিভাবে যাব? সব সময় তো মার কপালে লেগেই থাকে। আজকে মায়ের ভয়ে কিভাবে চলে যাব? লাগবে না, সে যাই করুক, আগে ওনার সুস্থতা, তারপর অন্য কিছু। খাট থেকে নেমে গিয়ে সোজা ওয়াশরুম থেকে ছোট একটি পাত্রে করে পানি নিয়ে আসে। আচ্ছা, লাইটটা অন করব? তাহলে তো ভালোভাবে বুঝবো না। আরিয়া গিয়ে লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে আবারও খাটের উপর বসলো আফরানের ডান পাশে। লাইটের আলো চোখে পড়তে আফরান এক হাত উল্টে চোখের উপর রাখে। আরিয়া ছোট পটিটা পানিতে ভিজিয়ে প্রথমেই আফরানের ডান হাতটি স্পর্শ করে মুছতে শুরু করে। আফরান কয়েকবার কেঁপে ওঠে, হয়তো ঠান্ডা পানি শরীরে লাগার কারণে। তারপর বাম হাত মুছে দিয়ে একটু নিচে গিয়ে পায়ের ওপর থেকে কম্বলটা হালকা টেনে উপরে উঠিয়ে পায়ের তালু সহ অগ্রভাগ মুছে দেয় দুপায়ে। এখন অবধি পট্টির জল কয়েকবার চেঞ্জ করেছে। একটু মুছতেই পট্টি সহ গরম হয়ে যায়। আরিয়া মুখে স্পষ্ট আফসোসের ছাপ। বিকেলবেলা যদি না ভিজত নিশ্চয় উনিও বৃষ্টিতে আসতেন না, আর এখন এই অসুস্থতা দেখা দিত না। পা মোছা শেষ করে মাথার পাশে গিয়ে বসে আবারও পট্টিটা জলে ভিজিয়ে নিয়ে শরীর থেকে কম্বলটা টেনে সরিয়ে দিয়ে নিজেই কাচুমাচু শুরু করে। আসলে আরিয়া এতক্ষণ খেয়াল করেনি বিষয়টা। কথাটা ভাবার মাঝেই চোখ যায় পেটের ওপর সেলাইটার উপর। এখনো সবটা শুকায়নি। কতটা ব্যথা নিয়ে আছে বলতে পারবে এই লোকটা? কখনো নিজের জন্য কি একটু ভাবতে ইচ্ছে করে না এই লোকটার? কথাটা ভেবেই চোখ থেকে জল গড়ায়। কিন্তু এই মুহূর্তে এত সব ভাবলে চলবে না। কথাটা ভেবেই সব দ্বিধা এক সাইডে ফেলে দিয়ে শরীর ছোঁয়ায় ভেজা পট্টি। সঙ্গে সঙ্গে বুকের ওপর হালকা ছোট লোমশ গুলো কাটা দিয়ে জাগ্রত হয়ে ওঠে। আরিয়ার বুঝতে বাকি নেই এটা শীতের কারণে হচ্ছে। তাই একটু তাড়াহুড়োর কারণেই বক্ষসহ শরীরের সম্মুখ ভাগ মোছা শেষ করে চটজলদি কম্বলটা আবার শরীরে দিয়ে দিল। কিন্তু পিঠ মুছবে কি করে? এটার তো কোনো সুযোগই দেখছি না। যাই হোক, সমস্যা নেই, যেটুকু করেছি চলবে। তারপর মুখটা একবার মুছে দিয়ে কপালের ওপর ভাঁজ করে রাখলো। আরিয়া খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। কয়েক মিনিট পর পর চেঞ্জ করে দিচ্ছে।
কিন্তু এই মুহূর্তে তার পরপর চোখ লেগে আসছে ঘুমে। উনি এতটা অসুস্থ আগে জানলে কখনোই আজ তার উপর কথা বলতো না আরিয়া। সেটা নিয়ে আফসোস চালাচ্ছে এখন। পূর্বাকাশে হালকা আলো আকাশে পড়তেই আফরানের ঘুম ভাঙে। এখনো সূর্য তার আলোক রশ্মি দিয়ে পৃথিবীকে উজ্জ্বলতার ছোঁয়া দেয়নি, তবে এই বুঝি পূর্ব দিগন্তের সূর্যটা ফুটে উঠবে মনে হচ্ছে। চোখ খুলতেই আরিয়াকে নিজের বুকে পেয়ে স্মিত হেসে কপালে ঠোঁট ছোঁয়ায়। আফরানের ডান হাতের বাহুতে আরিয়া শুয়ে আছে। রাতে আরিয়াকে ওভাবে ঘুমিয়ে পড়তে দেখে ভারী শরীরটা নিয়ে উঠে দুহাতে তুলে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঘুমিয়েছিল আফরান। হাতের ব্যান্ডেজ করার সময় আফরানের ঘুম ভাঙে, কিন্তু আরিয়াকে তখন বকতে বিন্দুমাত্র ইচ্ছে করছিল না বলেই চুপচাপ যেমন ছিল তেমন করে থেকেছে। বউ তো পেয়েছে কেয়ারফুল, সেটা আরো আগেই বুঝে গিয়েছে আফরান, কিন্তু নিজের মতো এমন তেরা বউ পেয়েছে সেটা বুঝেছিল একটু দেরিতে। মুখের উপর চুলগুলো সরিয়ে কানে গুঁজি দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রয় নিষ্পাপ মায়াবী উজ্জ্বলতায় ঘেরা এই ফেসটা যে কি আছে এভাবে কেন টানে। নিশ্চিত এই মেয়ে ম্যাজিক জানে, নয়তো এত অবাধ্য বউ সে কোনোদিনও চায়নি। তবুও কেন এই মেয়ের কথাগুলো রাখতে বাধ্য হতে হয়? এখনো এমন কেউ জন্মায়নি যে কিনা আফরান চৌধুরীকে বাধ্য করবে, তবে এই মেয়ে সেটা কিভাবে করে? এটাকে কি ম্যাজিক পাওয়ার বলে না? কথাগুলো বলে আবারও ঠোঁটের কোণে হাসি জমে দ্বিতীয়বারের মতো ঠোঁটের উপর হালকা শব্দে চুমু বসায়। এটা মনে হয় ঠিক হয়নি। আফরানের জন্য সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে ফেলে, কারণ আরিয়ার ঘুম ভেঙে গিয়েছে। শরীরটা একটু আড়মোড়া দিয়ে দুহাতে উঠিয়ে একবার শরীরের অলসতাগুলো ফেলে দিয়ে দুহাতে চোখ কচলিয়ে একবার হামি দিয়ে ভালোভাবে চোখ মেলে তাকায়। আপাতত আরিয়ার কোনো হদিস নেই, সব সময়ের মতো তার সামনে আফরানকে দেখেও এমনি তাকিয়ে আছে। আফরান কপাল কুঁচকে তাকিয়ে বলে উঠল,